একটা প্রশ্ন আপনার হৃদয়ে কম্পন তুলল। যদি এক সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার পুরো ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার প্রিয়জনকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তায়, আর আপনাকে মেরে ফেলার চেষ্টা চলছে শুধুই আপনার ধর্মের কারণে, তাহলে কেমন লাগবে? এ কোনো কল্পনা নয়, কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আমাদের বাংলার মাটিতে ঘটে যাওয়া সেই অন্ধকার ইতিহাস, যা বছরের পর বছর চাপা রাখা হয়েছে। আজ সেই পর্দা আমরা সরাতে চলেছি। না, এটা কোনো ফিল্ম প্রমোশন নয়। নমস্কার, আমি দেবাশিস। ড্রাগস নাইটের আজকের এপিসোডে আমরা সেই কলকাতার রক্তাক্ত ইতিহাস সম্পর্কে জানতে চলেছি, যেখানে আমাদের পূর্বপুরুষদের রক্ত, অশ্রু এবং চিৎকার আছে লুকিয়ে। 1940-এর দশকের অবিভক্ত বাংলা ছিল রাজনীতি ও ধর্ম বিভাজনের আগুনে জ্বলন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষ ও স্বাধীনতা আন্দোলনের অস্থিরতা এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। 16ই আগস্ট 1946 মুসলিম লীগ ঘোষণা করলেন ডিরেক্ট অ্যাকশন ডে। এই ডিরেক্ট অ্যাকশন ডেটা কি? ডিরেক্ট অ্যাকশন ডে ছিল বাংলার ইতিহাসের সেই রক্তাক্ত চ্যাপ্টার, যেখানে দিনে 10,000-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র এই কারণে যে তারা হিন্দু। এদিনে কলকাতার পথে ঘাটে ছড়িয়ে পড়ে আগুন, রক্ত আর আতঙ্ক। ডিরেক্ট অ্যাকশন ডের পর যে মৃত্যুযজ্ঞ শুরু হলো, ইতিহাসে তা গ্রেট ক্যালকাটা কিলিংস নামে পরিচিত। মাত্র কয়েক দিনেই হাজার হাজার মানুষকে খুন করা হলো। বিশেষ করে হিন্দু পরিবারগুলোকে টার্গেট করা হলো। ঘরবাড়ি ধরিয়ে দেওয়া হলো, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হলো, রাস্তায় মেয়েদেরকে টেনে এনে নির্যাতন করা হলো। কিন্তু প্রশ্ন একটাই, শুধু হিন্দু সম্প্রদায়কেই টার্গেট করা হলো কেন? কি কারণ ছিল এর পিছনে? জানলে না আপনি অবাক হয়ে যাবেন। 16ই আগস্ট 1946 আলী জিন্নাহ ঘোষণা করলেন ডিরেক্ট অ্যাকশন ডে। সেই সময়কার লোকাল মুসলিম উগ্রবাদী সম্প্রদায়ের কাছে গিয়ে এই আলী জিন্নাহ ও সোহরাবর্দী এইটা ভরসা দেন যে কোনোভাবেই সরকার ও পুলিশ প্রশাসন তাদের এই দাঙ্গা ফাসাদের মধ্যে আসবে না। তারা যেভাবে পারে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব মিটিয়ে দেয়। তাদের উদ্দেশ্য একটাই ছিল, 20 আগস্ট পর্যন্ত গোটা বাংলাকে হিন্দু মুক্ত করতে হবে, হয় তাদেরকে তাড়িয়ে দিয়ে বা তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়ে, যাতে বাংলাকে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে যুক্ত করতে কোনো সমস্যা না হয়। এই মারণ চক্রান্ত বুঝতে হিন্দু সম্প্রদায়ের প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যায়। এই 2-3 দিনে প্রায় তাদের কয়েক হাজার মানুষ খুন হয়। এই রক্তাক্ত ইতিহাসে উঠে আসে আর এক সাহসী নাম, গোপাল পাঠা, যিনি ছিলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। তিনি মাংস বিক্রি করতেন বলে গোপাল পাঠা নামে পরিচিত ছিলেন। আচ্ছা, গোপাল পাঠা কতজনই চেনেন এই মানুষটিকে? কতজনই বা জানেন পুরোপুরি এই মানুষটির বিষয়ে? কেউ বলে কসাই, কেউ বলে বিদ্রোহী। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি এই মানুষটি না থাকতেন তবে আজকের বাংলা ভারতের নয়, বাংলাদেশের একটা অংশ হয়ে থেকে যেত। সেই সময় তিনি বুঝেছিলেন, যদি প্রতিরোধ না গড়ে ওঠে কলকাতার হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই জন্য তিনি প্রতিরোধ বাহিনী গঠন করেন এবং তারই নেতৃত্বে হাজারো হিন্দু যুবক সংগঠিত হয়। তারপর থেকে হিন্দুদের পক্ষ থেকে শুরু হয় পাল্টা আক্রমণ। যখনই তারা হিন্দু সম্প্রদায়ের একজনকে মারত, এই সংগঠন গিয়ে সেই উগ্রবাদী সম্প্রদায়ের 10 জনকে হত্যা করে। আর এই পাল্টা আক্রমণ এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে সোহরাবর্দী, যার ইশারায় এই দাঙ্গা ফাসাদ সবকিছু শুরু হয়েছিল, সে ভয় পেয়ে যায় এবং হার মেনে নেয়। তারা ভয় পায় যে যদি হিন্দু সম্প্রদায় এভাবেই পাল্টা আক্রমণ করতে থাকে তাহলে মুসলিম লীগের একজন মেম্বারও বাঁচবে। এই গোপাল পাঠা, এই মানুষটার জন্যই হাজারো পরিবার তাদের প্রাণ ফিরে পেয়েছিল। হাজারো শিশু, অসংখ্য শিশু তাদের মা বাবার কোলে ফিরে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই ভয়াবহ ইতিহাস কোনো বিশদ বিবরণ আমরা আমাদের পাঠ্যপুস্তকে পাই না। 1946 সালের অক্টোবর মাসে শুরু হলো
নোয়াখালীর গণহত্যা। হিন্দু গ্রামগুলোকে একের পর এক আগুনে ভস্মীভূত করা হলো। নারী পুরুষ শিশু কেউই রক্ষা পেল না। অসংখ্য মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হলো। হাজারো হিন্দু পরিবার নিজেদের জন্মভূমি ছেড়ে উদ্বাস্তু হয়ে পালাতে বাধ্য হল। এই ভয়াবহ পরিস্থিতিকে শান্ত করার জন্য মহাত্মা গান্ধী নিজেই নোয়াখালী গিয়েছিলেন এবং দিনরাত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তবে তার উপস্থিতি অনেকের কাছে যথেষ্ট বলে মনে হয়নি, কারণ এই গণহত্যার ক্ষত এতটাই গভীর ছিল। ডিরেক্ট অ্যাকশন ডে এটা প্রমাণ করেছে যে ভারতের ভেতরে দুটি জাতির একসঙ্গে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জিন্নাহ বলেছিলেন যে হিন্দু মুসলমান দুটি ভিন্ন জাতি, যাদের এক দেশে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যদি সেই সময় হিন্দু যোদ্ধারা প্রতিরোধ না করত, যদি গোপাল পাঠা ও অসংখ্য আজ্ঞত হিন্দু সেনারা, হিন্দু যোদ্ধারা যদি হাতে অস্ত্র তুলে না নিতেন, তাহলে হয়তো কলকাতার ইতিহাস আজ পুরোপুরি মুছে যেত। আমাদের ইতিহাস শুধু রক্তপাতের ইতিহাস নয়, এটি প্রতিরোধেরও ইতিহাস। গোপাল পাঠা, অগ্নিবাণ দল, কাউন্টলেস স্থানীয় যুবক, যদি এরা না থাকতেন তবে আজকের হিন্দু সমাজ হয়তো টিকতই না। এদের উল্লেখ কোনো পাঠ্যপুস্তকে নেই, কিন্তু এদের আত্মত্যাগই আজকের হিন্দু সম্প্রদায়কে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা, গোপাল পাঠা এই মানুষটিকে নিয়ে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। জানলে অবাক হয়ে যাবে, গোপাল পাঠা এই মানুষটি 2005 সাল অব্দি জীবিত ছিলেন। কিন্তু আপনার আমার মতন হাজারো লক্ষ লক্ষ মানুষের এনাকে নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। আজ যখন বেঙ্গল ফাইলস মুভিটি রিলিজ হচ্ছে, সেখানে একটি ক্যারেক্টার আছেন যিনি কিনা গোপাল পাঠার চরিত্র অবলম্বন করছেন বা চরিত্র পালন করছেন। আজ তখন গিয়ে আমাদের এনাকে নিয়ে এত হাইপস, এত গসিপস। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এই গোপাল পাঠা এই মানুষটি, ইনি কি সিনেমার চরিত্র নাকি বাস্তবের মহাযোদ্ধা? প্রশ্ন হলো, কেন এই ভয়ঙ্কর অধ্যায় আমরা আজও জানি? কেন কোনো পাঠ্য বইতে লেখা নেই 1946-এর এই রক্তাক্ত কাহিনী? কেন আমরা জানি না নোয়াখালীর সেই গণহত্যার সত্যি চিত্র? কেন আজও এ নিয়ে কথা বলতে গেলে চাপিয়ে দেওয়া হয় রাজনৈতিক রং? এই প্রশ্নগুলির পিছনে রয়েছে অনেক বড় বড় রাজনৈতিক চরিত্রের ভূমিকা। যেমন স্বাধীনতার পর দেশভাগ মেনে নেওয়া কংগ্রেস নেতৃত্ব এবং পাকিস্তান গঠনের জন্য চাপ সৃষ্টি করা জিন্নাহ ও মুসলিম লীগ। আসলে এই এক সচেতন নীরবতা, যাতে ইতিহাসের ক্ষত চাপা পড়ে। যারা সেই সময় বেঁচেছিলেন তাদের বয়ান আজও তারা শীতল করে দেয়। একজন মা বলেছিলেন যে তার সন্তানকে তার চোখের সামনেই মেরে ফেলা, তারা কিছুই করতে পারে। একজন বৃদ্ধা মানুষ বললেন যে আমাদের ঘর বাড়ি দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হলো আমাদেরই চোখের সামনে, আমরা দিনকে রাত করে পালিয়ে বাঁচতে লাগলাম। এমন হাজারো সাক্ষ্য আছে যা এটা প্রমাণ করে দেয় যে এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তবেরই গণহত্যা। ইতিহাস যদি আমরা না জানি, তবে ইতিহাস আবারও নিজের পুনরাবৃত্তি ঘটাবে। সো সেই জন্য আজকের প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে আর শিখতে হবে এই কঠিন সত্য থেকে। কারণ সত্য যতদিন চাপা থাকবে, ততদিন আমাদের অস্তিত্ব থাকবে বিপদের মুখে। বন্ধুরা, আজকের ভিডিওটা কোনো সিনেমার প্রচার নয়, এটা আমাদেরই ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের রক্তে লেখা কাহিনী। যদি মনে হয় এই সত্যটি আরো অনেকের সঙ্গে শেয়ার করা উচিত, তো অবশ্যই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং আপনি কমেন্টে জানাবেন যে আগে থেকে কি জানতেন এই ঘটনাটার বিষয়ে পুরোপুরি। তো একটাই কথা শেষ বেশ বন্ধুরা, চোখ খোলা না থাকলে জাতি অন্ধকারে হারিয়ে যায়। নমস্কার, আমি দেবাশিস। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য আর একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।